আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ, আশা করছি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি বইয়ের অষ্টম অধ্যায় কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি অর্থাৎ রসায়ন এবং শক্তি এই অধ্যায়টা নিয়ে। অধ্যায়টা মোটামুটি সহজ এবং তথ্যমূলক এবং ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সুতরাং এই অধ্যায়টা সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই অধ্যায়ের প্রথম যে টপিক সেটা হচ্ছে রাসায়নিক শক্তির উৎস অর্থাৎ কেমিক্যাল এনার্জি, যেটাকে আমরা বলি। এই কেমিক্যাল এনার্জিটার উৎসটা কোথায়, শক্তিটা কোথা থেকে আসছে? আমরা জানি এই পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে সকল ধরনের পদার্থই অণু অথবা পরমাণুর সমন্বয়ে গঠিত। তো এই যে পরমাণু, একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে যুক্ত হয় বন্ধন শক্তি বা বন্ড এনার্জির মাধ্যমে, এবং একটা অণু আরেকটা অণুর সঙ্গে যুক্ত হয় ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তি দ্বারা। এই যে বন্ড এনার্জি এবং আন্তঃআণবিক শক্তি যেটা আমরা বলছি, এখান থেকেই মূলত আমাদের রাসায়নিক শক্তিটা আসে, অর্থাৎ এটাই হচ্ছে রাসায়নিক শক্তির মূল উৎস। আমরা যদি উদাহরণে দিয়ে দেখাই একটু, আমরা যে এই বিক্রিয়ার সাথে সবাই পরিচিত, যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে পানি। হাইড্রোজেনের একটা অণু, অক্সিজেনের একটা অণু, পানির একটা অণু। এখানে কি হয়, এই একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, এখানে অক্সিজেন আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। এই যে হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, একটা অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। এই যে যুক্ত হবে, যুক্ত হয়ে যখন এই বন্ধনটা ভেঙে যাবে, বন্ধন ভেঙে যাওয়ার ফলে এখান থেকে যে শক্তিটা বের হবে, সেই শক্তিটাই হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি। কথা বুঝে গেছে? তো এটা হচ্ছে পরমাণুর মধ্যে বন্ধন গঠন হয়েছে, এখন উৎপন্ন হয়েছে কি পানি। এখন এই পানি আরো আশেপাশে অনেক পানির সঙ্গে বন্ধন গঠন করবে। তো এই একটা পানি আরেকটা পানির মাধ্যমে যে আকর্ষণ বলের মাধ্যমে এরা যুক্ত থাকতেছে, সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তি। যে সকল যৌগের আন্তঃআণবিক শক্তি বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, সহজে ভাঙতে যাবে না। আর যে সকল অণুতে আন্তঃআণবিক শক্তি কম থাকবে তারা কি হবে, সহজেই ভেঙে যাবে। সুতরাং রাসায়নিক শক্তির উৎস বলতে আমরা বুঝবো যে একটা পরমাণু অথবা একটা অণুর মধ্যে যে বন্ধনটা থাকবে, সেই বন্ধনের ভাঙনের ফলে যে শক্তিটা নির্গত হয় সেটাই হচ্ছে রাসায়নিক শক্তির উৎস। ওকে, আচ্ছা, আমরা বন্ধন শক্তির কথা বলছি না? তো এই বন্ধন শক্তিটা আসলে কি? বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। বন্ধন শক্তি তাহলে তো আমরা বলতেই পারি যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে শক্তি বলে যুক্ত হয় বা যে শক্তিটা লাগে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে বন্ড এনার্জি বা বন্ধন শক্তি। কেমন? আমরা যদি বলি যে এই হচ্ছে হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন তৈরি করে, তাই না? অর্থাৎ হাইড্রোজেন দুইটা পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করে। ঠিক একইভাবে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে। ঠিক একইভাবে নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন অণু তৈরি করে। আমরা এগুলা জানি, কিন্তু কথা হচ্ছে এই যে বন্ধন শক্তি, আমরা যদি বলি যে এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি ভাঙি তাহলে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে সোডিয়াম আয়ন পাবো আর একটা ক্লোরাইড আয়ন পাবো। তো এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে একটা বন্ধন শক্তি আছে, এবং সেই বন্ধন শক্তিটা কেমন, বেশি নাকি কম? এর মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আমরা সবাই জানি আয়নিক বন্ধন। কেন আয়নিক বন্ধন? কারণ আমরা জানি আয়নিক বন্ধন হচ্ছে যে সকল বন্ধন গঠন হওয়ার জন্য বা যে সকল যৌগ গঠন হওয়ার জন্য কেউ ইলেকট্রন ছাড়ে আবার কেউ ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠন হয়, যে যৌগগুলো গঠন হয়, সেটা হচ্ছে আয়নিক যৌগ, আর বন্ধনটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। এখন এখানে কিরকম হয় আমরা সবাই জানি, এইটা এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, সেই একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে তৈরি করে ক্লোরাইড আয়ন। তো সোডিয়াম এখানে ইলেকট্রন দান করে, আর সেই ইলেকট্রন আবার গ্রহণ করে কে? ক্লোরিন। সুতরাং ইলেকট্রন দেয়া নেওয়ার মাধ্যমে যে বন্ধন গঠন হচ্ছে, সুতরাং সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সুতরাং একটা বন্ধন শক্তি নির্গত হবে। আমরা যদি সমযোজী যৌগের কথা বলি, যেমন আমি যদি পানির কথা বলি, পানি এটা একটা সমযোজী যৌগ। এখন আমরা সবাই জানি সমযোজী যৌগ কিভাবে গঠিত হয়। সমযোজী যৌগ হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। আমরা যদি অক্সিজেনের ইলেকট্রনটা একটু দেখি, ইলেকট্রন বিন্যাস 1s2
2s2 and 2p4। আমরা জানি সকল পরমাণু কি করতে চাই, অষ্টক পূরণ করতে চাই। এরাও কিন্তু এই ইলেকট্রন দেয়া এবং নেয়ার মাধ্যমে অষ্টক পূরণ করেছে, এরাও অষ্টক পূরণ করবে কিভাবে আমি যদি দেখাই। এই ধরনের এটা অক্সিজেনের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে। এখন এর ইলেকট্রনের ঘাটতি আছে কয়টা, 2টা। এখন এই 2টা ইলেকট্রন তার ক্ষেত্রে কি করতে হবে, শেয়ার করতে হবে। তো 2টা হাইড্রোজেন এরকম করে শেয়ার করে, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এখন অষ্টক পূরণ করেছে। এখন এখানে অক্সিজেন অষ্টক পূরণ করা হচ্ছে 8-এর নিয়মে, আর এখানে হাইড্রোজেন যে 2টা আছে এই হাইড্রোজেনটা অষ্টক পূরণ করা হচ্ছে 2-এর নিয়মে, যেটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করা হচ্ছে হাইড্রোজেন, আর অক্সিজেন এখানে নিয়নের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে। আর আমরা সবাই জানি যে হিলিয়াম, নিয়ন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সুতরাং এই যে সমযোজী বন্ধনের ভিতরে যে বন্ধন শক্তিটা থাকবে, বন্ড এনার্জিটা থাকবে, সেটা কিন্তু থাকবে আয়নিক যৌগের তুলনায় কম। কেন? কারণ এদের স্ট্রং পজিটিভ নেগেটিভ আয়ন থাকে, কিন্তু এদের স্ট্রং পজিটিভ নেগেটিভ আয়ন থাকে না। এরা হচ্ছে দুর্বল বন্ধন দ্বারা অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে, তাই এই বন্ড এনার্জিটা হয় কম, এদের বন্ড এনার্জিটা হয় বেশি। এই জন্যই আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের থেকে অনেক বেশি হয়ে থাকে। আমরা যদি ধাতব বন্ধনের কথা বলি তাহলে একটা ধাতু আরেকটা ধাতু, যেমন আমরা যদি আয়রনের কথা বলি, আয়রন আরেকটা আয়রনের সঙ্গে যে বন্ধনে যুক্ত থাকবে সেটা হচ্ছে ধাতব বন্ধন। সুতরাং বন্ধন শক্তি কাকে বলা হচ্ছে, পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে শক্তিটা লাগে সেটাই হচ্ছে বন্ধন শক্তি। এবং সেটা আয়নিক বন্ধনের শক্তি হতে পারে, সমযোজীর ক্ষেত্রে হতে পারে, ধাতবের ক্ষেত্রে হতে পারে। মনে রাখতে হবে সমযোজীর থেকে আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। ওকে, আচ্ছা, এরপরে যেটা পড়তে হয় সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকুলার এনার্জি। খুবই ইম্পর্টেন্ট। একটু যদি দেখাই আমি, আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকুলার এনার্জি কাকে বলা হচ্ছে, সমযোজী যৌগের অণুসমূহ যে আকর্ষণ বলে বা যে শক্তি বলে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকুলার এনার্জি। কেমন? ধরো আমি যদি সমযোজী যৌগ কার্বন ডাই অক্সাইডের কথা বলি, সমযোজী যৌগ মিথেনের কথা বলি, সমযোজী যৌগ পানির কথা বলি, এরা সবাই সমযোজী যৌগ। এই সমযোজী যৌগ একটা কার্বন ডাই অক্সাইড আরেকটা কার্বন, তার আশেপাশের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ থাকবে, যে আকর্ষণ বলে আবদ্ধ থাকবে, সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। সেম পানির ক্ষেত্রে এর আশেপাশে যত পানি থাকবে সকলের সাথে একটা আকর্ষণ বলে যুক্ত থাকবে, সুতরাং সেটা হচ্ছে ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তি। এখন আয়নিক যৌগের কথা যদি আমি বলি, ধরো সোডিয়াম ক্লোরাইড, এই আয়নিক যৌগের ক্ষেত্রে ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তিটা কিন্তু সমযোজী যৌগের থেকে অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যে বন্ধনটা সেটা হচ্ছে আয়নিক বন্ধন, এবং এদের মধ্যে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙি তাহলে এই যে সোডিয়াম প্লাস আয়ন পাই, ক্লোরাইড মাইনাস আয়ন পাই, স্ট্রং পজিটিভ এবং নেগেটিভ আয়ন তৈরি হয়। কিন্তু আমরা যদি সমযোজী যৌগ ভাঙি তাহলে এরকম এখানে স্ট্রং পজিটিভ নেগেটিভ আয়ন পাওয়া যায় না, এখানে ভ্যান ডার ওয়ালস বল, অর্থাৎ এখানে আমরা যদি কার্বন ডাই অক্সাইডকে ভাঙি তাহলে দুর্বল শক্তি বলের আকর্ষণ থাকে। আমরা যদি পানিকে ভাঙাই দেখাই, এই হচ্ছে পানির ভাঙন, এখানে ডেল পজিটিভ হয়, ডেল নেগেটিভ হয়, এখানে ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, তো এই যে দুর্বল শক্তি বলে যুক্ত থাকে। সুতরাং এদের আন্তঃআণবিক শক্তি সমযোজী যৌগের ক্ষেত্রে দুটো অণুর ভিতরে যে শক্তিটা সেই শক্তিটা কম থাকে, কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে এটা বেশি থাকে। কেমন? আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসের গঠন চিন্তা করি, এই যে দেখো এটা হচ্ছে সোডিয়াম আয়ন, একটা সোডিয়াম আয়নকে কেন্দ্র করে 6টা ক্লোরাইড আয়ন অবস্থান করে। কয়টা? 6টা ক্লোরাইড আয়ন অবস্থান করে। ঠিক একইভাবে একটা ক্লোরিনকে চিন্তা করে, এর প্রত্যেকটা ক্লোরিনকে কেন্দ্র করে আবার 6টা করে কি থাকবে, সোডিয়াম প্লাস আয়ন থাকবে, সোডিয়াম প্লাস আয়ন অবস্থান করে। সুতরাং এখানে প্রত্যেকটা ক্লোরিনকে কেন্দ্র করে এরকম 6টা করে সোডিয়াম আয়ন অবস্থান করে। সুতরাং এদের ভিতরের যে ইন্টারমলিকুলার, ইন্টার মানে কি ভিতরে, মলিকুলার হচ্ছে অণু, ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তিটা এদের বেশি থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে কম থাকবে। তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। ওকে, আচ্ছা, আমরা জানি যে শক্তির রূপান্তর হয়, আমাদের রাসায়নিক বিক্রিয়ার ফলে শক্তিগুলা তাপ শক্তিতে রূপান্তর হতে পারে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর হতে পারে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হতে পারে, এমনকি শব্দ শক্তিতেও রূপান্তর হতে পারে। তো আমরা যে শক্তির কথা বলতেছি, এই শক্তির আসলে এককটা কি? আমরা যে শক্তির কথা বারবার বলতেছি, এই শক্তির এককটা কি? শক্তির একক হচ্ছে ক্যালোরি অথবা কিলো ক্যালোরি।
এখন প্রথমে যদি ক্যালোরির হিসাবটা নিয়ে আসি, ক্যালোরি কাকে বলা হয়? সহজ হিসাব দেখো, যদি 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তিটা লাগে সেটাকেই বলা হচ্ছে ক্যালোরি। কিন্তু যদি কিলো ক্যালোরির হিসাবটা নিয়ে আসি তাহলে বলতে হবে 1000 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য যে কাজ করতে হয় বা যে শক্তিটা লাগে সেটাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। সুতরাং পার্থক্যটা কোথায়? ক্যালোরি হিসাবটা আসবে 1 গ্রামে আর কিলো ক্যালোরি হিসাবটা আসবে 1000 গ্রামে। কিন্তু বর্তমানে এই শক্তির একক হিসাব করা হয় জুল এককে। কি এককে? সংক্ষেপে হচ্ছে যে জুল এককে। এখন জুল কাকে বলে? আমরা সবাই জানি, আমরা ফিজিক্সে পড়ে আসছি জুল কাকে বলে। জুলটা কি? ধরো এটা একটা বস্তু, এখন কোনো একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি বলের দিকে, ভেরি ইম্পর্টেন্ট কথাটা, কার দিকে? যে দিকে বল প্রয়োগ করব সেই বলের দিকে যদি 1 মিটারের সরণ ঘটে বা 1 মিটার সরে যায়, তার ফলে যে কাজটা হয় সেটাকেই বলা হচ্ছে জুল। তাহলে সহজ কথা, একটি বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি বলের দিকের 1 মিটার সরণ ঘটে তখন সেটাকে বলা হচ্ছে জুল। ওকে, এখন এই জুল এবং ক্যালোরির মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট রিলেশন আছে, যে রিলেশন মানটা মনে রাখতে হয় এবং অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে ফিজিক্সে এটা কাজে লাগে। আমরা জানি যে 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.18 জুল। কিন্তু যদি আমি বলি 1 জুল ইকুয়াল টু, তখন হবে 0.24 ক্যালোরি। এই দুইটা রিলেশন অবশ্যই মনে রাখতে হবে। এটা ফিজিক্সেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল, কিন্তু 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। ওকে, সুতরাং শক্তির এককের হিসাবটা একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। আমরা সবাই জানি, আমরা আগের অধ্যায়তেও পড়ে আসছি যে তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি? ভাগগুলো হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া, আমরা সবাই জানি এটা তাপোৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আমরা সবাই এই দুইটা বিক্রিয়া সম্পর্কে জানি। আমি গত অধ্যায়ে যখন পড়াইছিলাম, অর্থাৎ যেখানে আমরা বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলো দেখেছিলাম, একমুখী, উভমুখী, এরপর হচ্ছে রিডক্স, নন রেডক্স, এরপর হচ্ছে তাপোৎপাদী, তাপহারী, ওখানে এই তাপোৎপাদী তাপহারী পড়াইতে গিয়ে বলেছিলাম যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান সর্বদাই ঋণাত্মক হয়, কিন্তু তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান সর্বদাই পজিটিভ হয়। আমি ওখানে ব্যাখ্যাটা দেইনি, বলেছিলাম অষ্টম অধ্যায়ে গিয়ে ব্যাখ্যা দেব। আজকে ব্যাখ্যা দেব যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান কেন নেগেটিভ হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেন পজিটিভ হয়। তার আগে আমরা একটু মনে করি যে তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে। যে সকল বিক্রিয়া করার সময় তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়া করার সময় বাইরে থেকে তাপ দিতে হয় সেটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াকে তাপ শোষী বিক্রিয়াও বলা হয়ে থাকে। এখন তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান ঋণাত্মক কেন? আচ্ছা, তার আগে শোনো, ডেলএইচ এর মান বের করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। এখন ওই অভ্যন্তরীণ শক্তিটা কি? আমি যদি একটা উদাহরণ দিই, প্রথমে যদি আমি তাপোৎপাদী নিয়ে একটু কথা বলি, আমরা তাপোৎপাদী বিক্রিয়া কি বলেছি? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। যেমন আমি যদি মিথেনকে অক্সিজেন দ্বারা পুরাই তাহলে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পাবো হচ্ছে পানি, তার সাথে সাথে পাবো এখানে হচ্ছে 890 কিলো জুল পার মোল। এটা হচ্ছে রিয়াকশন, যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি, আর 890 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন হয়। এই যে 800, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বলা হচ্ছে প্রোডাক্ট, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ, আর এটাকে বলা হচ্ছে কি? রিয়াক্টর বা বিক্রিয়ক। এখন প্রোডাক্ট কই থেকে আসবে? প্রোডাক্ট রিয়াক্টর থেকে আসবে। এখন এখানে যা যা পাইছি, কার্বন ডাই অক্সাইড, পানি আর 890 কিলো জুল, যেটাই বলো, সবগুলো পাইছি কোথা থেকে? এই দুইটা জিনিস থেকে। সুতরাং এই প্রোডাক্টগুলোর ভিতরে যে তাপমাত্রাটা আমরা পাচ্ছি, যে তাপ পাচ্ছি, শক্তিটা পাচ্ছি, এই শক্তিটা কই থেকে আসে?
রিঅ্যাক্টর থেকেই কিন্তু আসে, অন্য জায়গা থেকে আসার অপশন নাই। এখন এই 890টাকে যদি আমি ডেল এইচ আকারে দেখাতে চাই, প্লাস দিয়ে যদি না দেখায় ডেল এইচ দিয়ে দেখাতে চাই, তাহলে লিখতে হবে এইভাবে যে ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 890 কিলোজুল পার মোল। এখন মাইনাস 890 কেন হলো, মাইনাস কেন হলো, 890 কেন হলো, সেটার থেকে বড় ইম্পর্টেন্ট মাইনাস কেন হলো। দেখো আমরা এইটার ভিতরের বন্ধন শক্তিগুলো ভাঙাইছি, এই বন্ধন শক্তিগুলা উৎপন্ন করছে। এখন আমরা যদি মিথেনকে ভাঙাই তাহলে কি পাবো, এই যে এইরকম পাবো, তাই তো। যদিও মিথেনের আসল গাঠনিক সংকেত এটা নয়, মিথেনের আসল গাঠনিক সংকেত কেমন আমরা দেখাইছিলাম, মিথেনের আসল গাঠনিক সংকেত হচ্ছে এইরকম, তাই তো। তো এটা দেখালাম বিক্রিয়া সহজভাবে বোঝানোর জন্য। তো মিথেন ভেঙে গেল, আচ্ছা আমি এই জিনিসটা একটু মুছাই দিই। ওকে, মিথেন ভেঙে গেল, আর কি আছে এখানে, অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন ভেঙে দাও। আচ্ছা এটা অবশ্যই সমতাকরণ করতে হবে, সমতা যদি করতে চাই তাহলে এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে, তাহলে এর আগে 2। আচ্ছা এখানে কি কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত হচ্ছে এরকম, সাথে কি উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। তাহলে পানির গাঠনিক সংকেতকে যদি আমি চিন্তা করি তাহলে কেমন হবে, পানির গাঠনিক সংকেত হচ্ছে এই হচ্ছে এইরকম, কয় অণু আছে, 2 অণু। এখন এরা হচ্ছে এই যে ভাঙার ফলে এই যে এরা বন্ধন হয়েছে না, এখানে সি আর এইচ, এখানে সিএইচ বন্ধন কয়টা আছে, 4টা। এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে কয়টা, 2টা, কিন্তু কয় অণু, 2 অণু। এখানে কার্বন অক্সিজেন কয়টা আছে, 2টা আছে। এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন কয়টা আছে, এখানে এই যে একটা, এই একটা, আর এখানে 2টা, 2 দোকানে 4টা। দ্যাট মিনস এখানে কেমন হবে আমি যদি দেখাই, এই হচ্ছে সিএইচ বন্ধন আছে এখানে 4টা, ওকে। এখানে 2টা আছে হচ্ছে অক্সিজেন অক্সিজেন বন্ধন, এখানে সিও বন্ধন আছে 2টা, আর এখানে পানির কয়টা আছে, 2 দোকানে 4 OH। এই যে এর ভিতরের যে বন্ধনগুলো আমরা যখন বললাম না বন্ড এনার্জি, এই যে বন্ড এনার্জিগুলো ভেঙে যাবে, এখানে বন্ড এনার্জি উৎপন্ন হবে এবং কিছু এনার্জি মুক্ত করবে। সেগুলো কোথা থেকে আসবে, বন্ডের ভিতর থেকে আসবে, বন্ধনের ভিতর থেকে আসবে। তো এগুলাকে বলা হচ্ছে রিঅ্যাক্টর। সুতরাং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি মানে বন্ড এনার্জি, এখানে বলা হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ ডেল এইচ যে আমরা বের করব, ডেল এইচ বের করার জন্য যেটা করতে হয়, এগুলাকে বলা হচ্ছে কি, বিক্রিয়ক বা রিঅ্যাক্টর, এগুলাকে বলা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই ডেল এইচ ইকুয়াল টু উৎপাদ পদার্থের অভ্যন্তরীণ শক্তি, যেটাকে বলা হয় E2, বিক্রিয়ক পদার্থের অভ্যন্তরীণ শক্তি, যেটাকে বলা হয় E1। দ্যাট মিনস ডেল এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1। E2টা কি, উৎপাদ পদার্থের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ হচ্ছে বিক্রিয়ক পদার্থের অভ্যন্তরীণ শক্তি। এখন আমি যদি বোঝানোর সুবিধার্থে একটা নিজের মতো করে একটা হিসাব যদি ধরে নেই, ধরো এই বিক্রিয়াতেই, আচ্ছা আমি যদি একটা লিখি, ধরো এ বির সাথে বিক্রিয়া করে তৈরি করছে বি আর হচ্ছে সি, ধরে নাও এখান থেকে, ওকে। তো এরা হচ্ছে রিঅ্যাক্টর আর এরা হচ্ছে প্রোডাক্ট, এরা হচ্ছে E2, এরা হচ্ছে E1, ওকে। এখন তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক হয় কেন, কারণ হচ্ছে আমি যদি ধরে নেই যেহেতু এখানে তাপ উৎপাদন হচ্ছে, এখানে তাপ উৎপাদন হবে, এই তাপটা কই থেকে আসবে, রিঅ্যাক্টর থেকে আসবে। সুতরাং রিঅ্যাক্টরের এখানে তাপমাত্রাটা কি, শক্তিটা কি, বেশি, বন্ড এনার্জিটা বেশি থাকবে। কখন, যখন তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া যখন হবে তখন রিঅ্যাক্টরের অর্থাৎ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির মানটা কি থাকবে, বেশি থাকবে। কেন বেশি থাকবে, কারণ তাপটা এখান থেকে উৎপাদন হচ্ছে। তো ধরে নাও আমি যদি এখানে ধরে নিলাম যে 80 কিলোজুল তাপ উৎপাদন হয়, মানে বিক্রিয়া করে এখানে উৎপন্ন হয় ধরো যে 50 কিলো জুল, ওকে। তাহলে এখানে ডেল এইচ এর মানটা কি হবে, তাহলে ডেল এইচ আমরা কি জানি, E2 মাইনাস E1। তাহলে E2 এর মান এখানে কত, 50, মাইনাস E1 এর মান কত, 80 কিলো জুল। তাহলে এখানে থাকবে কত, 30।
অবশ্যই সেটা -30, কারণ 80 বড় সংখ্যার আগে মাইনাস আছে। তো এই জন্যই হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ঋণাত্মক হয়। কেন? কারণ তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের অভ্যন্তরীণ শক্তির মানটা বেশি থাকে, উৎপাদ পদার্থের অভ্যন্তরীণ মানটা কম থাকে। এই জন্যই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মানটা ঋণাত্মক হয়। ওকে, এখন যদি আমি তাপহারী বিক্রিয়ার কথা বলি, ওকে, তাপহারী বিক্রিয়া, তাহলে তাপহারী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ বাইরে থেকে দিতে হয়, মানে তাপ যদি না দেওয়া হয় তাহলে বিক্রিয়া সংগঠন হবে না, বাইরে থেকে তাপ দিতে হয়, সেটাকে বলা হচ্ছে তাপহারী বিক্রিয়া বা এটাকে বলা হয় তাপ শোষী বিক্রিয়া। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, ধরো এই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট, আমরা চুন খাই না, যারা পানে চুন খান, তো এই চুনগুলা কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আসে। আর ক্যালসিয়াম কার্বনেট কই থেকে আসে? ক্যালসিয়াম কার্বনেট মূল উপাদানের যে শামুক আছে না, শামুকের যে খোলসটা থাকে, সেই খোলসেই পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো ওই খোলসগুলো যদি জড়ায় একটা পাত্রে রাখো তাহলে সেটা কি গলবে? অবশ্যই গলবে না। কি করতে হবে? বাইরে থেকে তাপ দিতে হবে। যেহেতু বাইরে থেকে তাপ দিতে হয়, সুতরাং এটা একটা তাপহারী বিক্রিয়া। তো এই যে এই বিক্রিয়াটা সংগঠন করার জন্য বাইরে থেকে তাপ দিতে হয় 176.8 কিলো জুল। এখন এই তাপটা যখন দিব আমি, তাপ দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা শুরু হবে এবং শুরু হয়ে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন এই যে তাপ আমি দিচ্ছি, তাপ দেওয়ার ফলে যেহেতু বিক্রিয়াটা সংগঠন হচ্ছে, তাই এটা একটা তাপহারী বিক্রিয়া। এখন এটা যদি আমি ΔH আকারে লিখি, এখানে না লিখে যদি আমি ΔH আকারে লিখি, তাহলে এখানে ΔH এর মান হবে প্লাস 176.8 কিলো জুল। এই যে প্লাস দিলাম, এই প্লাসটা কেন হলো? তো প্লাসটা হওয়ার পিছনে রিজন হচ্ছে, আমি যদি আগের মতোই উদাহরণটা টানি, ধরো এখানেই যদি আমি উদাহরণটা দেখাই এখন, তাহলে দেখো এখানে কি হবে। এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে কিন্তু বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটা কম। কেন? কারণ বাইরে থেকে তাপ দেওয়ার ফলে এটা ভাঙছে, কিন্তু এখানে কিন্তু তা ছিল না। এখানে কি ছিল? বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটা বেশি ছিল, কিন্তু এখানে কম। এখানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটাই কি হবে? বেশি হবে। যদি হয় তাহলে তখন হবে তাপহারী বিক্রিয়া এবং ΔH এর মানও হবে পজিটিভ। কেমন? ধরো যে এটাই আমি যদি এটা দিয়ে দেখাই, তাহলে এখানে কি হবে দেখো, উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা বেশি। তাহলে ধরো যে এখানে যদি আমি ধরে নিলাম যে 90 কিলো জুল তাপ উৎপাদন হয়েছে এবং বিক্রিয়া করার জন্য যে তাপটা আমি দিছি বা তাপটা দিতে হয়েছে, সেই বিক্রিয়াটা ধরো 50 কিলো জুল। তাহলে এখানে ΔH এর মানটা কি হবে? তাহলে ΔH ইকুয়াল টু E2 মাইনাস E1, দ্যাট মিনস উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে বসে দাও, তাহলে E2 এর মান এখানে কত? 90। E1 এর মান কত? 50 কিলো জুল। সেটা অবশ্যই পজিটিভ। কেন? 90 এর আগে কি আছে? পজিটিভ আছে। এই জন্য তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান পজিটিভ হয়। কেন? কারণ হচ্ছে এখানে বিক্রিয়ক পদার্থের অভ্যন্তরীণ শক্তিটা কম থাকে, বাইরে থেকে তাপ দিতে হয়, কিন্তু তার ফলে যে তাপটা এখানে নির্গত হবে বা যে তাপটা আমরা বাইরে থেকে দেওয়ার ফলে বিক্রিয়ার সংগঠন হচ্ছে, তখন উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটা বেশি থাকে। সুতরাং তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH মান ঋণাত্মক, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান পজিটিভ বা ধনাত্মক। এরপর হচ্ছে বন্ধন শক্তির হিসাব। অর্থাৎ একটা বিক্রিয়া করার ফলে সেখান থেকে বিক্রিয়া হওয়ার পরে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে অথবা কি পরিমাণ তাপ দিতে হচ্ছে, অর্থাৎ ওই বিক্রিয়াটা তাপোৎপাদী নাকি তাপহারী। অর্থাৎ এই বন্ধন শক্তির হিসাব থেকে আমরা জানতে পারবো যে ওই বিক্রিয়াটা তাপোৎপাদী নাকি তাপহারী। সেটা আসলে কিভাবে করতে হয়, এটা করার জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে, তোমাদের বইয়ে এটা হচ্ছে 175 পেজে একটা চার্ট দেয়া আছে এবং চার্টে কিছু বন্ধন শক্তি অর্থাৎ বন্ড এনার্জি দেয়া লেখা আছে। এই বন্ড এনার্জিগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। যদি পারো তো ভালো, না পারলে খুব বেশি প্রবলেম নাই, তবে এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। যতটুকু সম্ভব একটু মাথায় রাখতে হবে। কিন্তু মেইন কথা হচ্ছে এখান থেকে যে ম্যাথসগুলো আসবে, ম্যাথ তুমি পারতেছো কিনা, এটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বন্ধন শক্তি তো সাধারণত কোশ্চেনে দেয়াই থাকবে, সেখান থেকে তোমাকে ম্যাথগুলা সলভ করতে হবে। তুমি সেই ম্যাথগুলো সলভ করতে পারছো কিনা
সেটাই হচ্ছে মেইন থিম। তো আমি সহজভাবে বলার চেষ্টা করছি। দেখো, বন্ধন শক্তির হিসাব করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে বিক্রিয়ক পদার্থের যে অভ্যন্তরীণ শক্তিটা আছে এবং উৎপাদক পদার্থের যে অভ্যন্তরীণ শক্তিটা আছে, কোনটার বেশি আছে কোনটার কম আছে। তাহলে মানটা বসায় দিয়ে বন্ধনের যে মান, সে মানটা বসায় দিলেই ডেল এইচ এর মান যদি পজিটিভ আসে তাহলে তাপহারী, যদি নেগেটিভ আসে তাহলে তাপোৎপাদী। আমরা ধরো যে একটা বিক্রিয়া এখানে লিখলাম, আমরা জানি না এই বিক্রিয়াটা তাপোৎপাদী নাকি তাপহারী। ধরো যে বিক্রিয়াটা হচ্ছে মিথেন, অক্সিজেন দ্বারা যদি পুরাই তাহলে পাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পাই হচ্ছে পানি। ওকে, এখন এটা তাপোৎপাদী নাকি তাপহারী আমি জানি না। তো এখন কি করতে হবে, এর ভিতরের যে শক্তিগুলো আছে, বন্ডগুলো আছে, এই বন্ডগুলো তোমাকে আগে বের করতে শিখতে হবে। তো বন্ড আমরা সবাই জানি যে মিথেনের যে গাঠনিক সংকেত সেটা হচ্ছে এরকম, যদিও এরকম নয়, আমি একটু আগেই বলেছি। এখানে অক্সিজেন ভেঙে যাবে। আচ্ছা, তার আগে ভেরি ইম্পর্টেন্ট, আই এম সরি, আগেই বলতে হতো, এর আগে ভেরি ইম্পর্টেন্ট, এর সমতাকরণ করতে হবে। সমতাকরণ না করলে কিন্তু বন্ড এনার্জি রিয়েল মানটা বেরোবে না। তাহলে সমতা যদি করি আমি, তাহলে ধরো এখানে যদি 2 দেই তাহলে হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি 2 দেই তাহলে ওকে, সমতাকরণ হয়ে গেছে। এখন এই যে অক্সিজেনকে ভাঙায় যদি দিই তাহলে এইরকম পাবো, তাই তো? তার আগে কত আছে? 2 আছে। আর এই পাশে কি কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে কার্বনের এই দুই পাশে 2টা করে। ওকে, আর পানি যদি ভেঙে যায় তাহলে এইরকম হয়। তো এখানে যেহেতু 2টা বন্ধন আছে, এখানে 2 অণু আছে, তাহলে 2 × 4 হবে এখানে। ওকে, এখন এর ভিতরের যে বন্ড এনার্জি, তাহলে এখানে কি কি আছে দেখো, এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন এখানে আছে কয়টা? এই যে 1, এই যে 2, 3, এই যে 4। তাহলে 4 আগে 4 হবে, প্লাস এই হচ্ছে 2 অণু কি আছে এখানে? অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে হচ্ছে একটা, কিন্তু কয় অণু আছে? 2 অণু আছে। এই পাশে কি আছে? এই পাশে কার্বন অক্সিজেন। তাহলে কার্বন অক্সিজেন বন্ধন আছে কয়টা এখানে? 1, 2, 2টা আছে, প্লাস অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন কয়টা আছে এখানে? 4টা। এই যে তুমি যদি এই পর্যন্ত ম্যাথস বের করে নিতে পারো তাহলে পরবর্তী অংশ করা একদম ইজি। এখন এই বন্ড এনার্জিগুলো বইয়ে বা কোশ্চেনে দেয়া থাকবে। এখন এখানে বন্ড এনার্জিগুলো যদি আমি বসায় দেই, এখান থেকে ডেল এইচ এর মান যদি পজিটিভ একটা মান আসে তাহলে এটা তাপহারী, কিন্তু ডেল এইচ এর মান যদি একটা ঋণাত্মক আসে তাহলে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। সিম্পল হিসাব। সুতরাং ম্যাথসগুলা করার জন্য তোমাকে বন্ড এনার্জি ভাঙার কথাটা শিখতে হবে। আমি যদি আর একটা বিক্রিয়া দেখাই, ধরো সালফার ডাইঅক্সাইড, এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে 2 × 4 আর 2 6 হয়ে গেল। তাহলে এখানে যদি 2 দিই তাহলে সালফার এখানে 2টা, এখানে 2টা, এখানে হচ্ছে 3 × 6, 3 × 6। ওকে, এখন এখানে তোমাকে ভাঙা শেখা লাগবে। তাহলে ভাঙা কি হবে? এখানে সালফার, 2 পাশে 2টা অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন আমরা সবাই জানি এইভাবে থাকে। আর এখানে উৎপন্ন যেটা হয়েছে সেটা কি? সালফার ট্রাইঅক্সাইড। তাহলে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে এইরকম করে থাকে। কয় অণু আছে? 2 অণু। সুতরাং কি হবে? এখানে হচ্ছে সালফার অ্যান্ড অক্সিজেন, অথবা অক্সিজেন সালফার, যেটাই লিখো, অক্সিজেন সালফারের বন্ধন থাকবে। সেটা অবশ্যই কয়টা? 2টা। এখানে অক্সিজেন অক্সিজেন থাকবে হচ্ছে একটা, আর এখানে উৎপন্নর ক্ষেত্রে থাকবে হচ্ছে সালফার অ্যান্ড অক্সিজেন থাকবে 1, 2, 3, 3 × 6টা। সুতরাং যদি তুমি বন্ধনগুলো ভাঙতে পারো, শক্তিগুলো কোশ্চেনে দেয়াই থাকবে, এখান থেকে শুধু ডেল এইচ এর মান পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ হলে তাপহারী, নেগেটিভ হলে তাপোৎপাদী। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে একটা টপিক আলোচনা করা আছে যেটা হচ্ছে রাসায়নিক শক্তির ব্যবহার। এখানে কিছু গল্প স্বল্প লেখা আছে, এই গল্প স্বল্পগুলো একটু রিডিং দিতে হবে। এখানে বলা আছে যে জ্বালানি পুরানো, তুমি যে কোনো জ্বালানিকে যদি পুরাই তাহলে সেখান থেকে তাপ শক্তি আমরা অবশ্যই পাবো। যেমন আমরা যদি বলি এই যে মিথেন, আমরা একটু আগে যেটাকে দেখালাম, মিথেনকে যদি অক্সিজেন দ্বারা পুরাই তাহলে আমরা এখানে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এখানে একটা তাপ পাবো। তুমি যে কোনো কিছুতেই যদি পুরাও, ধরো তুমি যদি কার্বনকে আমি অক্সিজেন দ্বারা পুরাই তাহলে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস তাপ। সুতরাং জ্বালানিকে যদি আমি পুরাই তাহলে সেখান থেকে তাপ পাচ্ছি। এখানে আতশবাজির কথা বলা আছে।
অর্থাৎ আতশবাজি এর ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে, কেমিক্যাল রিয়াকশন ঘটার ফলে সেখান থেকে শব্দ শক্তি, তাপ শক্তি ইত্যাদি উৎপাদন হয়। আচ্ছা, এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল, সেল মানে আমরা সবাই জানি সেল মানে হচ্ছে কোষ, আর ড্রাই মানে হচ্ছে শুষ্ক, সুতরাং এটা হচ্ছে শুষ্ক কোষ। ড্রাই সেল বা শুষ্ক কোষ কেন বলা হলো? আমরা বাসা বাড়িতে যে রিমোট, টিভির রিমোট, খেলনার রিমোট দেখি না, ছোট ছোট ব্যাটারি ইউজ করা হয়। তো এই ব্যাটারিগুলোকে বলা হয় পেন্সিল ব্যাটারি, এবং পেন্সিল ব্যাটারির ভিতরে কিছু পদার্থ, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। যদি আমরা ড্রাই সেলের গঠন নিয়ে এই অধ্যায় শেষে পড়বো, সুতরাং শুধু মনে রাখো এখানে যে পেন্সিল ব্যাটারির ভিতরে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে শুষ্ক অবস্থায় থাকে। এই ভিতরে কি হয়, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত এবং সেখান থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। আচ্ছা, ড্রাই সেলের পরে আরেকটা কথা বলা আছে, ডেনিয়েল সেল। ডেনিয়েল সেল, এই ডেনিয়েল সেলে কি করা হয়, এগুলো হচ্ছে সাধারণত যে বড় বড় গাড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়, এগুলো হচ্ছে ডেনিয়েল সেল। এই ডেনিয়েল সেলে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেমন এখানে হচ্ছে জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করে হচ্ছে জিঙ্ক সালফেট, আর কপারটাকে এখানে মুক্ত করে দেয়। এখানে একটা রিয়াকশন ঘটে, ওই ব্যাটারির ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে এবং সেটা পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। তো এই গল্প স্বল্প একটু লেখা আছে, এইটা একটু রিডিং দিতে হবে, সহজ কথা, কোনো ক্রিটিক্যাল কথা এখানে লেখা নাই। ওকে, এরপর একটা টপিক নিয়ে আলোচনা করা আছে যে রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। এটা একটু ইম্পর্টেন্ট। কেন? আমরা জীবাশ্ম জ্বালানি বলতে কি, পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এই জ্বালানিগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আমরা যখন ক্রুড অয়েল অর্থাৎ পেট্রোলিয়ামকে যখন খনি থেকে উঠানো হয়, সেখান থেকে বিভিন্ন বিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসোলিন ইত্যাদি পাওয়া যায়। এগুলো কিন্তু সবই কি জ্বালানি, এবং এই জ্বালানিগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। আর প্রতি বছর এই জীবাশ্ম জ্বালানির ফলে পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত পদার্থ থেকে শুরু করে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এছাড়া আরো অনেক ধরনের সিএফসি ইত্যাদি 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 গ্যাস বের হয়ে যাচ্ছে। তো এগুলা থেকে কিন্তু আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এই জন্য পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কিছু চিন্তা করতে হবে, কারণ জীবাশ্ম জ্বালানি যত বৃদ্ধি করা হবে, জীবাশ্ম জ্বালানি যত ব্যবহার করা হবে, আমাদের পৃথিবী তত বসবাসের অযোগ্য হয়ে উঠবে ধীরে ধীরে। আবার জীবাশ্ম জ্বালানি আবার একসময়ও শেষও হয়ে যাবে। এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প চিন্তা করতে হবে। বিকল্পটা হচ্ছে ইথানল যদি ব্যবহার করা যেতে পারে। আমাদের পৃথিবীর উন্নত দেশগুলা এই জীবাশ্ম জ্বালানি অর্থাৎ আমরা যে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন বিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসোলিন ইত্যাদি পাচ্ছি, এগুলোর সাথে উন্নত বিশ্বগুলা এই ইথানলকে ব্যবহার করা, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা শুরু করেছে। এটা হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম আমি যদি একটু বলি, যে জ্বালানি আসলে আমরা যদি জ্বালানির কথা চিন্তা করি, এই হচ্ছে জ্বালানি। জ্বালানি আসলে দুই ধরনের, একটা হচ্ছে অনবায়নযোগ্য আর একটা হচ্ছে নবায়নযোগ্য। আচ্ছা, একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। তাহলে অনবায়নযোগ্য যেটাকে আর নবায়ন করা যায় না, অর্থাৎ ফিরে নিয়ে আসা যায় না, অর্থাৎ ব্যবহার করতে করতে শেষ হয়ে যায়। আর নবায়নযোগ্য হচ্ছে নতুন করে আবার তৈরি করা যায়, অর্থাৎ শেষ হয়ে যায় না। তো এই যে অনবায়নযোগ্যের মধ্যে আমরা যে পেট্রোলিয়াম করলাম না, পেট্রোলিয়াম থেকে বিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, ক্যারোসিন, গ্যাসোলিন পাওয়া যায়, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। কিন্তু ইথানলকে যদি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু নবায়নযোগ্য। কেন? দেখো, আমরা যদি এই যে ডিজেল, পেট্রোল, ধরো ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদিগুলোকে যদি ব্যবহার করতে থাকি, এক সময় শেষ হয়ে যাবে, এগুলোকে আর নবায়ন করা যাবে না। কারণ আমরা খনি থেকে যে পেট্রোলিয়াম অর্থাৎ ক্রুড অয়েলকে উত্তোলন করে বিশোধনের মাধ্যমে এগুলো পাচ্ছি, এক সময় তো এটা শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু নবায়নযোগ্যটা শেষ হবে না। কেন শেষ হবে না? আমরা যদি ইথানলকে বিকল্প হিসেবে চিন্তা করলাম, ইথানলটা কি? ইথানলটা হচ্ছে এই যে CH3 CH2OH, এটাকে যদি আমরা অক্সিজেন দ্বারা পুরাই, কার্বন ডাই অক্সাইড পাবো, পানি পাবো, প্লাস এখানে প্রচুর পরিমাণে তাপ পাবো। এই যে আমাদের দরকার তো তাপটা, তাই না? জ্বালানি হিসাবে যদি ব্যবহার করি, আমাদের দরকারটা কি? তাপ। এগুলাকে পুরালেও আমরা তাপ পাবো, এখান থেকেও তাপই পাচ্ছি। তো সেই তাপটা নবায়নযোগ্য তাপ কিন্তু, অর্থাৎ ইথানলকে পুরানোর ফলে কিন্তু আমরা তাপটা পাচ্ছি। তো ইথানলটা নবায়নযোগ্য কেন? এই ইথানলের আমাদের মেইন যে উপাদান, দেখো আমরা এই খাবারগুলো চিনি, যেমন চাল, আলু, এরপরে হচ্ছে গম, এগুলো আমরা চিনি।
এগুলার মেইন উপাদান কি? এগুলাকে বলা হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মেইন উপাদান কি? সেটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6। এটা আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মেইন উপাদানই হচ্ছে গ্লুকোজ। এবং এই গ্লুকোজকে একটা প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন, এর নাম হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই ইথানল অর্থাৎ CH3CH2OH এই ইথানল পাওয়া সম্ভব। তো পৃথিবী যতদিন আছে, চাল, আলু, গম অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলা পৃথিবী যতদিন আছে, প্রাণী যতদিন আছে, ততদিন উৎপাদন হতেই থাকবে, ততদিন সেখান থেকে গ্লুকোজ পাবো এবং সেই গ্লুকোজকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমরা ইথানলকে বের করে নিয়ে আসতে পারবো। সুতরাং এটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যেটা হচ্ছে এগুলার বিকল্প। এই জন্য উন্নত বিশ্বগুলা এই ইথানলকে এখন জ্বালানি হিসেবে ব্যবহার করছে। এই জ্বালানি নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। যদি অবিশুদ্ধ জ্বালানি ব্যবহার করা হয়, তার ফলে আমাদের প্রকৃতি ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। কেন? কারণ হচ্ছে যদি অবিশুদ্ধ জ্বালানি ব্যবহার করি, তাহলে এখান থেকে একটা বিষাক্ত পদার্থ বের হয়, যে বিষাক্ত পদার্থটা আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। এই জন্য জ্বালানি বিশুদ্ধ কিনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে যে কোম্পানিগুলো জ্বালানি সরবরাহ করে থাকে তাদেরই একটা বিশেষ দায়িত্ব। যদি জ্বালানি বিশুদ্ধ না হয়, তাহলে কি কি হতে পারে? হতে পারে গ্রিন হাউস ইফেক্ট, হতে পারে গ্লোবাল ওয়ার্মিং, হতে পারে আমাদের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তর ক্ষতি হয়ে যাচ্ছে, হতে পারে অ্যাসিড বৃষ্টি। এখন গ্রিন হাউস ইফেক্ট হওয়ার রিজন কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড, আমাদের গ্লোবাল ওয়ার্মিং হওয়ার পিছনে কিন্তু রিজন কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস ইফেক্টের একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনস। সুতরাং এই বিশুদ্ধতার জ্বালানি, তো জ্বালানি বিশুদ্ধ কিনা এটা আমাদেরকে জাস্টিফাই করা, অর্থাৎ যারা বাজারজাত করেন তাদের জাস্টিফাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে গ্রিন হাউস ইফেক্ট এটা খুবই ক্ষতিকর। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে এই ক্ষতিগুলো কিন্তু আমরা নিজেরাই করছি। সুতরাং কথা হচ্ছে আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করব সেগুলোর বিশুদ্ধতার গুরুত্ব আছে কিনা সেটা আমাদের অবশ্যই জাস্টিফাই করা উচিত। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল কি সেটা বোঝার জন্য আগে বলতে হবে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটন করে রাসায়নিক বিক্রিয়াকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়, অর্থাৎ রাসায়নিক যে এনার্জি আছে, কেমিক্যাল এনার্জি আছে, সেই কেমিক্যাল এনার্জিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, সেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। এখন এই তড়িৎ রাসায়নিক কোষে কিছু গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় ইলেকট্রোড। আমি যদি দেখাই, এই তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই ধরনের, বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভ্যানিক কোষ। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভ্যানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ যেখান থেকে যে বিশ্লেষণটা করার জন্য বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ দিতে হয়, আর গ্যালভ্যানিক কোষ যেখানে বাইরে থেকে কোনো বিদ্যুতের সরবরাহ দিতে হয় না, তারা নিজেরাই নিজেদের সাথে বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। যদি একটু বোঝার সুবিধার্থে দেখায়, প্রথমে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, ধরো এই যে একটা পাত্র নিছি, এই পাত্রের ভিতরে দুইটা দণ্ড ব্যবহার করা হয়, এই দণ্ডকেই বলা হয় ইলেকট্রোড এবং এটা একটা গ্রাফাইটের দণ্ড। আমি যদি একটা তার দ্বারা এটাকে যুক্ত করি, এখানে যদি একটা ব্যাটারি লাগাই দিই, একটা সুইচ যদি লাগাই এবং এই তারের সঙ্গে যদি যুক্ত করে দিই এবং এখানে যদি একটা দ্রবণ নেই, ধরো সোডিয়াম ক্লোরাইডের যদি দ্রবণ নেই, তাহলে সোডিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে এখানে সোডিয়াম প্লাস হবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এখন এই ব্যাটারির এই পাশে হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ। সুতরাং এই দণ্ডটা অবশ্যই হবে এবং এই দণ্ডটা হচ্ছে অবশ্যই ক্যাথোড। এই জন্য এটাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার এবং এটাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। তো এই যে বাইরে থেকে ব্যাটারি সংযুক্ত করে আমি যদি যে তড়িৎ বিশ্লেষণটা করব সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। বাইরে থেকে ব্যাটারি সংযোগ দিতে হয়,
কিন্তু গ্যালভানিক সেলে কি হয়, গ্যালভানিক সেলে বাইরে থেকে কোনো বিদ্যুৎ শক্তি দিতে হয় না। কিভাবে? ধরো এখানে একটা দণ্ড নিছি, ওকে, এখানে একটা দণ্ড নিছি যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে। এখানে ধরো নিচে হচ্ছে জিঙ্ক সালফেট, এখানে আছে হচ্ছে কপার সালফেট। এটা হচ্ছে জিঙ্কের দণ্ড, এটা হচ্ছে কপারের দণ্ড। এখন এটাকে যদি আমি একটা তার দ্বারা যুক্ত করি এবং এখানে যদি একটা আমি বাল্ব লাগাই দিই, হ্যাঁ, তাহলে এখানে বাইরে থেকে কোনো কোষ অর্থাৎ কোনো ব্যাটারি কিন্তু আমি লাগাইনি। না লাগানোর ফলেও এরা কি করবে, বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে। কিভাবে? এই যে এখানে জিঙ্ক সালফেট আছে না, এই জিঙ্ক সালফেটের যে জিঙ্কটা আছে, এই জিঙ্ক হচ্ছে কি করে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। এই যে ইলেকট্রনটা ছাড়লো না, সেই ইলেকট্রনটা এখানে প্রবাহিত হবে, বাল্বটা জ্বলে উঠবে। এবং এখানে যে কপার সালফেট আছে, এই হচ্ছে কপার সালফেট, সেই কপার সালফেট ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে কপার 2+ এবং সালফেট 2-। এখানে যে কপার 2+টা আছে, কপার 2+ মানে কি? কপার 2+ মানে হচ্ছে এখানে কপারের দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। তো এই যে এখানে শুধু জিঙ্ক দিলেই হবে না, কাউরে গ্রহণ করতে হবে। তো এই কপার সালফেট সেই দুইটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে, গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয় এবং সেই কপার ধাতু এখানে যুক্ত হতে থাকে। ততক্ষণ পর্যন্ত এই লাইট জ্বলবে, এই বাল্ব জ্বলবে, যতক্ষণ পর্যন্ত জিঙ্ক ইলেকট্রন দিতে থাকবে। তো সুতরাং এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি সরাসরি তৈরি হচ্ছে, বাইরে থেকে কোনো কোষ দিতে হচ্ছে না, বাইরে থেকে কোনো ব্যাটারি সংযোগ দিতে হচ্ছে না। নিজেরা যদি বিদ্যুৎ উৎপাদন করে সেটা হচ্ছে গ্যালভানিক কোষ, আর যদি বাইরে থেকে কোষ দিতে হয় তাহলে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা এটা নিয়ে বিস্তারিত পড়ব সামনে, আপাতত মেইন কনসেপ্টটা এটা একটু দেখাই দিলাম, ওকে। আচ্ছা, এরপরে 3টা টপিক নিয়ে কথা বলবো, বিদ্যুৎ পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী, হচ্ছে তড়িৎ বিশ্লেষক। প্রথমে বিদ্যুৎ পরিবাহী। আমরা ছোট ক্লাসে 7-8-এ পড়ে আসছি যে যারা বিদ্যুৎ পরিবহন করে তারা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, যারা বিদ্যুৎ পরিবহন করে না তারা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী, আর যারা সামান্য করে আবার সামান্য করে না তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। তো এখানে বিদ্যুৎ পরিবাহী কারা? যারা সাধারণত বিদ্যুৎ পরিবহন করে তারা বিদ্যুৎ পরিবাহী, সুতরাং এটা সহজ, এটা নিয়ে বলার কিছু নাই। ইলেকট্রনীয় পরিবাহী নিয়ে একটু কথা বলি। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি বিদ্যুৎ পরিবহন করে তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। এখন এই ইলেকট্রনীয় পরিবাহী কারা হবে? যাদের ভিতরে মুক্ত ইলেকট্রন থাকবে, অর্থাৎ সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন যদি থাকে তাহলে সেখানে ইলেকট্রনীয় পরিবাহীটা সম্পূর্ণ হবে। আমরা যখন গ্রাফাইট দেখব, গ্রাফাইটের ভিতরে কিন্তু কি থাকে, এই সঞ্চারণশীল ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে, এই জন্য এরা বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু হীরকের ভিতরে কিন্তু এই সঞ্চারণশীল ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে না, সঞ্চারণশীল ইলেকট্রন থাকে না, তাই এরা বিদ্যুৎ পরিবহন করে না। এই প্রশ্নটাই মাঝে মাঝে আসে যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কিন্তু হীরক বিদ্যুৎ পরিবহন করে না কেন? অনেক গল্প আছে, এর ভিতরের মেইন গল্পটাই হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। গ্রাফাইটের মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে তাই বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরকের মধ্যে এরকম সঞ্চারণশীল ইলেকট্রন থাকে না তাই এরা বিদ্যুৎ পরিবহন করে না। এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক কারা? যে সকল পদার্থ কঠিন অবস্থায় যখন থাকে, যখন কি থাকে, কঠিন অবস্থায় থাকে, তখন বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যখন গলিত অবস্থায় থাকে তখন বিদ্যুৎ পরিবহন করে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। এই তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক। তীব্র তড়িৎ বিশ্লেষক কারা? যারা সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে। তাহলে কারা সম্পূর্ণরূপে আয়নিত হবে? যারা আয়নিক যৌগ, সহজ কথা, যেমন সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি, অর্থাৎ যারা আয়নিক যৌগ তারা কি করবে? সম্পূর্ণ আয়নিত হবে। সুতরাং তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারা সামান্য পরিমাণ আয়নিত হয়। কারা সামান্য পরিমাণ আয়নিত হবে? সমযোজী যৌগ। সুতরাং সমযোজী যৌগ কি হবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, এরপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এটা নিয়ে আমি একটু আগেই কথা বললাম। তড়িৎদ্বার বা ইলেকট্রোড অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করার সময় যে দণ্ড ব্যবহার করা হয় সেই দণ্ডটাকে বলা হচ্ছে
তড়িৎদ্বার বা ইলেকট্রন। তড়িৎদ্বারের উপরও কোনটা বিশ্লেষ্য হবে, কোন পদার্থটা বিশ্লেষিত আগে হবে বা পরে হবে, এটা একটু নির্ভর করে থাকে। সুতরাং তড়িৎদ্বার আমরা যদি বলি, এই যে ধরো যে এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে এই যে এখানে একটা দ্বার, এখানে একটা তড়িৎদ্বার। যদি এটা অ্যানোড হয় তাহলে এটা অ্যানোড তড়িৎদ্বার, এটা যদি ক্যাথোড হয় তাহলে এটা ক্যাথোড তড়িৎদ্বার। ওকে, এই হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বইয়ের অষ্টম অধ্যায়ের প্রথম অংশ। আমি প্রথম অংশে এইটুকু আলোচনা করলাম। এর পরবর্তী যে অংশটুকু আছে এবং পরবর্তী অংশটাই ভেরি ইম্পর্টেন্ট এবং কিছু বোঝার মতো বিষয় আছে। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।